শেষ চৈত্রের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো পর্ব ৭৬। রাতের ঘোর কাটিয়ে পরের দিন নতুন এক সকালের সূচনা হলো। সকাল 8:30টার মধ্যেই বাড়িতে হই হট্টগোল শুরু হয়ে গেছে। নাস্তার পর্বও শেষ, তবে নবদম্পতিদের খাওয়ার টেবিলে ডাকা হয়নি, রুমেই পাঠিয়ে দেওয়া হয়েছে সকালের খাবার। নতুন বিয়ে, একটু লজ্জা একটু অস্বস্তি লাগবে, এটা স্বাভাবিক। তাছাড়া ছেলে মেয়েদের অকারণে লজ্জা দিতে চাননি কেউই। যদিও ভাবিরা গোসলের ব্যাপারে গাইগুই করছিল, মজা নেওয়ার জন্য ডাকতে যেতে চাচ্ছিল, কিন্তু সিরাত বারণ করলেন, কারণ সায়ন এসব মজা বুঝলেও শুদ্ধ বুঝবে না। ওই ছেলের মুখ তো না যেন ধারালো ব্লেড, কি বলতে কি বলে বসবে, তখন হবে আরেক বিপদ। আর শুদ্ধ গতদিনও গোসলের জন্য বাগানে যেতে চাচ্ছিল না। সীতারা বলে কয়ে রাজি করালেও পাজামা পাঞ্জাবি পরে গিয়েছিল। হলুদে পরনের পোশাক নষ্ট করেছে, তবুও পাঞ্জাবি খোলেনি, লুঙ্গিও পরেনি। ভাবিদের হাতে গোসলের পানিও ঢালতে দেয়নি। তার মতে সারা জীবন নিজেরা গোসল করতে পারলে বিয়ের দিন অন্যের সাহায্য লাগবে কেন? সাবান ঘষামশা করার জন্য নিয়মের দোহাই দিলে মা চাচিরাই হলুদ ছুঁয়ে এক মন পানি ঢালুক, তবুও ভাবিরা না, না মানে না। বিয়ের আগের দিন যে ছেলেটা এত কাহিনী করলো, সেই ছেলেই সকালের গোসলের কাহিনী মানবে? মানবে না, বরং খুব রেগে যাবে। কারণ এটা কিসের গোসল তা সবাই জানে। কিছু কিছু ব্যাপার গোপনে সুন্দর, তাকে ডাকতে গেলে সে মুখের উপর চটাস করে বলে বসতে পারে। বিয়ের পরের দিন সকালবেলা লোক দেখে গোসল করলে পুণ্য হবে, নেকি পাওয়া যাবে। আসলে কি যাই? যদি যায় আগে প্রমাণ দেখানো হোক, তারপর সে যাবে। শুধু বাড়ি না, দরকার হলে সামনের চৌরাস্তায় গিয়ে গোসল সারবে। ছেলেটা যখন রেগে যায় তখন এভাবে কথা বলে, সকালবেলা শুধু শুধু তাকে রাগানো উচিত হবে না। এভাবে নানান কথার ছলে অনেকক্ষণ যাবৎ বোঝানোর চেষ্টা করলেন সিরাত, কিন্তু তারা শুনছে না। সিমিনও টু শব্দটি করছেন না, কারণ মেয়ে জামাইকে নিয়ে কী বা বলবেন, বলা কি সাজে, তাই নিজের কাজ করে যাচ্ছেন। ওনাকে চুপ দেখে এবার বাধ্য হয়ে সীতারা মুখ খুললেন, বললেন, ওরা পড়াশোনা জানা বুঝদার ছেলে মেয়ে, ওদের আর কি শিখাবি? যুগ কি আর এককালে পড়ে আছে? তাছাড়া রুমেই ওয়াশরুম আছে, বাকিটা ওদের উপর ছেড়ে দে। তোরা নাস্তা পানি কর, ওরা একটু পরেই নেমে আসবে। মামনি তুমি? শাপলা, কথা বাড়াস না মা। আমার শান্ত ছেলেটা রেগে গেলে আরেক বিপদ। তাছাড়া গতকাল কম ধকল গেল না, একটু রেস্ট করুক, ধীরে সুস্থে আসুক। তোরা পেয়ারা খাবি? পেরে এনে দিব। ওনার কথা শুনে কেউ আর কিছু বলার সাহস করলেন না, তবে বিয়েতে এসে মনক্ষুণ্ণ হয়েছেন। সব কিছুতে বাধা দেয়, বিয়ে বাড়িতে হাসি ঠাট্টা করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু না, গতদিনও শুদ্ধ গোসল করানোতে আপত্তি করলো, ভাবিদের হাতে নাকি গোসল করবে না। সেই সঙ্গে জারি করলো, দুঃসম্পর্কের ভাই বা দুলাভাই নতুন বউদের কোলে নিতে পারবে না। নিয়ম অনুযায়ী বিয়ের আগের দিন বা পরের দিন দেবরকে তো ভাবি গোসল করিয়ে দেয়, দুলাভাইরা মজা করে ভেজা গায়ে থাকা শালীদের কোলে নেয়, কত মজার মজার ইয়ার্কি করে, প্রথম রাত নিয়ে পরামর্শ দেয়। বাঙালি বিয়েতে সচরাচর এমনই হয়ে থাকে। তাহলে এদের বেলা এত বাধা কেন? এতই যখন বাধা, তাহলে ডেকেছে কেন? একা অনুষ্ঠান ছাড়তো। এসব নিয়ে ফিসফাস করতে করতে তারা বাগানের দিকে চলে গেল। গিন্নিরা কেউ সেসব নিয়ে মাথা ঘামালো না। বাড়ির সন্তানদের নিজ হাতে পেলে পুষে বড় করেছেন ওনারা। ওনারা জানেন কে কেমন, কোন বিষয়টা ছেলেরা কিভাবে নেবে। বুঝ হওয়ার পর থেকে ছেলেরা টি শার্ট ছাড়া ড্রয়িং রুমে অবধি আসে না, খুব লজ্জা করে। ওনারাও নক না করে ছেলেদের রুমে প্রবেশ করে না। এগুলো হচ্ছে ভদ্রতাবোধ। যতই তারা নিজেরা সম্পর্ক করে বিয়ে করুক, গোসল নিয়ে বড়দের সামনে কাহিনী করলে লজ্জা পাবে। কি দরকার শুধু শুধু ওদের লজ্জায় ফেলার? সত্যি বলতে এগুলো ওনাদেরও পছন্দ না, আর মজার ছলে এগুলো প্রশ্রয় দেওয়ার মানে হয় না। বাড়ির ছেলেরা কোনো কালে ভাবিদের সাথে কেন কারোর সঙ্গে আবোল তাবোল ফাজলামি করে না, যা করে ভাই বোনের সাথে, তাহলে আজ কেন করবে? সীতারার কথা অনুযায়ী সত্যি সত্যি ঘড়ির কাঁটা যখন 9-এর ঘর সুই সুই, তখন 3 জুটি ড্রয়িং রুমে উপস্থিত হলো। বউয়ের পরনে সুতির শাড়ি, ছেলেদের পরনে টি শার্ট আর ট্রাউজার। ওরা নিজেরা কথাবার্তা বলছে, একে অপরকে পচাচ্ছে, ইশারায় কী সব বলে মিটিমিটি হাসছে। একটু পর ছেলেরা গেল বাগানে, আর মেয়েরা এলো রান্নাঘরে। রান্নাঘরের সামনে যারা কাজ করছিল স্বাভাবিকভাবে কথা বলল, গতদিনের কিছু ব্যাপার নিয়ে গল্প করলো, হাসলো। তবে ওদের তিনজনের চোখে মুখে লজ্জাভাব, তিন যা বুঝলো। ওনারা সহজভাবে এটা ওটা বলার তাদের মধ্যে যতটুকু জড়তা ছিল নিমিষেই কেটে গেল। সত্যি বলতে স্বর্ণশীতল ঐশ্বর্য নিচে নামতে বেশ লজ্জা পাচ্ছিল। এখন ঠিকঠাক। এরপর ভিডিও কলে তারা শখের সঙ্গে কথা বলল, তারা দিল তাড়াতাড়ি আসার। 12টার পর ড্রয়িং রুমে পা রাখলো শখ ও অর্ক। তাদেরকেও পচানো হলো, গল্প হলো। গোল হয়ে বসে অনুষ্ঠানে পাওয়া উপহারগুলো দেখতে বসলো। সীতারা তখন হাতে করে একটা ব্যাগ এনে বললেন, আজ সকালে এক লোক এসে এটা দিয়ে গেছে, দেখ তো বাবা কি আছে এতে।
সায়ন আপেলে কামড় বসিয়ে চিবাতে চিবাতে সেটা খুললো, দেখলো একই রকমের 4টা বক্স। বক্সে ডায়মন্ডের লেটেস্ট মডেলের নেকলেস, খুবই সুন্দর দেখতে। সে 4টা নেকলেস নেড়েচেড়ে দেখতে দেখতে বলল, এটা আবার কোন ভূত দিয়ে গেল? একটা না, দুইটা না, 4টা। ও মা গো, ট্রু বড়লোক দেখি। তার কথায় ছোটরা হেসে ফেললেও বড়রা ভ্রু কুঁচকে ফেললেন। ডায়মন্ড হাতের মোয়া নাকি, তাও 4টা। যে দিয়েছে তার অন্য কোনো উদ্দেশ্য আছে বোধ হয়। কোনো চিরকুট আছে কিনা দেখতে রুবাব ব্যাগ হাতড়ে দেখলো, আছে দেখেই খুলে দেখলো চিরকুটে ছোট্ট করে লেখা, আমি কে জানাটা কি খুব জরুরি? না জানলে উপহার গ্রহণ করবেন না বুঝি? তবে বলি শুনুন, আমি হলাম পৃথিবীর পাপ। রুবাব লেখাটা পড়তেই তার দৃষ্টি ঘুরে গেল শুদ্ধর দিকে। শুদ্ধ কমলার খোসা ছাড়িয়ে সাম্যের হাতের প্লেটে রাখছে, সেখান থেকে তুলে তুলে খাচ্ছে শীতল। সাম্য, সৃজন, শখ। সায়ন একবার ভাইয়ের দিকে তাকে ফিক করে হেসে ফেলল। উপস্থিত মেহমান আছে দেখে কথা বাড়ালো না, তবে কিছু বলে কথা কাটাতে হবে তাই বলল তাদের এক ফ্রেন্ডের কাজ। তারপর সেগুলো সাইডে রেখে অন্য কিছু দেখায় মনোযোগী হলো। এসব করতে করতে আরও কয়েক ঘন্টা পেরিয়ে গেল। সময় যেন দৌড়াচ্ছে। বেলা গড়িয়ে যাচ্ছে দেখে সীতারা সবাইকে খেতে ডাকলেন। ছেলেরা সবাই বসলো। অর্ক শুদ্ধর পাশে বসেছে। বেচারা হাসি মুখে খেতে বসলেও তার হাসি বেশিক্ষণ টিকলো না। নতুন জামাই বিধায় যে যা পাচ্ছে প্লেটে তুলে দিচ্ছে। প্লেট দেখে মনে হচ্ছে ছোটখাটো খাবারের পাহাড়, তবুও থেমে নেই কেউ। তার অবস্থা দেখে শীতল হাসি আটকে এগিয়ে এলো। শারাফত চৌধুরীর উদ্দেশ্যে বলল, বড় আব্বু, খাবার টেবিলে রাজনীতি করা ঠিক হচ্ছে না। আমি মানব না এই অবিচার। রাজনীতি? কে রাজনীতি করলো আম্মা জান? দেখাচ্ছি। একথা বলে সে সায়ন ও রূপকের প্লেটে আরও খাবার তুলে দিয়ে মিষ্টি করে হাসলো। বলল, বাড়ির সব জামাইদের সমান সমান অধিকার। অর্ক এবার নিজেও শীতলের মতো করে হেসে বলল, শালিকা দেখি বহুত চালাক। আমাদেরকে ফাঁসিয়ে দিয়ে নিজেরটাকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে বুঝি? সমস্যা নেই, আমাদের ভাইরা ভাইয়ের প্রতি এই অবিচার আমরাও মানব না। একথা বলতে বলতে সায়ন আর রুবাব শুদ্ধর প্লেটে ভর্তি করে দিয়েছে। শুদ্ধ তাকালো শীতলের দিকে। এজন্য সে ব্যাঙাচিকে বলে আগ বাড়িয়ে পণ্ডিতি না করতে। তার তো কিছু হয় না, বরং ওর পণ্ডিতির মাসল তাকে গুনতে হয়। কি দরকার ছিল অন্যকে বাস দিতে যাওয়ার? বড়রা আছে দেখে কেউ কিছু বলল না, খেতে লাগলো। এক পর্যায়ে বড়রা খাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসলেন। এদিকে সায়ন, শুদ্ধ, রুবাব, অর্ক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তাদের একা দেখে 4 মেয়েকে সিমিন ঠেলে দিয়েছে কার কি লাগবে তুলে দেওয়ার জন্য। অথচ তারা গোল হয়ে দাঁড়িয়ে ফিসফিস করছে। ছেলেরা যে যতটুকু পারল খেলো, কিন্তু তাদের প্লেটে এখনো অনেক খাবার দেখে শুদ্ধ শীতলকে ডাকলো, বলল, খাবার যেন নষ্ট না হয়। কথা বলে বেসিনে হাত ধুতে গেল। শীতল একবার তাকিয়ে বসে পড়ল শুদ্ধর চেয়ারে। শুদ্ধর এটো প্লেট খেতে শুরু করলো নিজের মতো করে। না নাক সিটকাচ্ছে আর না কোনো কথা বলছে। ভাবখানা এমন যে এটা খুব সাধারণ ব্যাপার। শুদ্ধর দেখা দেখি সায়ন, রূপবাবু যার যার বইয়ের দিকে তাকিয়ে উঠে পড়ল। তবে অর্ক মুখ কাচুমাচু করে বসে আছে। সে কি করবে? শীতল যেটা অনায়াসে করলো, শখ সেটা করবে না? না করাটা স্বাভাবিক। তাকে এঁটো হাতে বসে থাকতে দেখে শীতল বলল, নতুন দুলাভাই খাচ্ছেন না কেন? আর কিছু লাগবে? এই না প্লিজ, আসলে আপু সামলে নেবে, আপনি উঠতে পারেন। অর্ক একবার তাকালেও শখ এসে পাশে বসলো। নিজে টেনে নিল অর্কের প্লেট। তখন অর্ক উঠে দাঁড়ালো, তবে তার চোখে মুখে বিস্ময়। সে ভাবতে পারেনি শখ তার এঁটো খাবার খাবে। তখন সায়ন হাসতে হাসতে পুরনো একটা কথা তুলল। সুযোগ বুঝে স্বর্ণের আঁচলে হাত মুখ মুছে বলল, শীতল যখন ছোট ছিল আমরা খেতে বসলেই সবার প্লেট থেকে কিছু না কিছু সে খাবেই। খাবে মানে খাবেই, এটা তার রুটিন। আমাদের হাতে একবার করে খেলে ওর আলাদা প্লেটে না খেলেও হতো। যা ওর পছন্দ আমরা দিলেও শুদ্ধ কেন জানি দিত না। সবাই দিচ্ছে, সে কেন দিচ্ছে না? এটাও মানতে পারতো না শীতল। ভাবতো শুদ্ধ দিচ্ছে না তার মানে ওর খাবারই বেশি স্বাদ। এই নিয়ে রোজ ওদের ঝগড়া হতো। এইটুকু বলতেই শীতল লজ্জায় মুখ কাচুমাচু করলো। কোনো মতে মুখের ভাতটুকু গিলে বলল, থামো না ভাইয়া, এখন তো বড় হয়েছি। একথা শুনে সিমিন তরকারির বাটি দিতে এসে নিজেও হেসে ফেললেন। তখন সায়ন পুনরায় বলল, এক টেবিলে বসলে সে ঘুরে ঘুরে সবার কাছে যেত। যা খেতে চাইতো সবাই দিত, শুধু দিত না। তবু শীতল শুদ্ধের পাশে দাঁড়িয়ে থাকতো। শুদ্ধের খাবার যখন শেষের দিকে তখন রাগে কটমট করে বলতো, আমি দাঁড়িয়ে আছি তো নাকি? চোখে দেখে না? তখন শুদ্ধ জবাব না দিলে কিংবা মুরগির রান তাকে না দিলে আগে বাবার পেছনে দাঁড়াতো, নিজের সেফ জোন বুঝে। তারপর বলতো, সুদু ভাইয়ের মুগলি গু খাই। সায়ন কথাগুলো বলতে বলতে নিজেও হো হো করে হাসছে, বাকিরাও তাই। শুদ্ধের ঠোঁটের কোনো মুচকি হাসি
ব্যাঙেচিটা এভাবেই তো জোর খাটিয়ে মনের জায়গা দখল করেছে, শুধু দখল করেনি, ঘরের বউ হয়ে তারপর থেমেছে। এসব কথার মাঝেই চোখাচোখি হলো শুদ্ধ শীতলের, দুজনের ঠোঁটের কোণে মিটিমিটি হাসি, চোখে মুখে পূর্ণতার ছাপ, আর মন কুঠুরিতে একে অপরের প্রতি অসীম ভালোবাসা। তারপর এত এত হাসি ঠাট্টার মধ্যে খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। তারপরে সময়টুকু যেন তাড়াতাড়ি কেটে গেল। বিকেলের দিকে বাকি সব মেহমানরা বিদায় হলো। সন্ধ্যার পর রুবাব, ঐশ্বর্য আর শতরূপাকে নিয়ে নিজেদের ফ্ল্যাটে চলে গেল। দেশ ছাড়ার আগে আরেকবার এসে দেখা করে যাবে। তারা যেতেই বাড়ি শান্ত হয়ে গেল। মন খারাপ হলো সবার, তবুও যেতে দিল। তারা যাওয়ার পর পর সব বইপত্র নিয়ে রেডি হলো, তাকেও যেতে হবে। এখন তো পরের ঘরের প্রদীপ সে, পরের ঘর আলো করাই তার কাজ। একরাশ মন খারাপ নিয়ে তারাও বিদায় হলো। অর্ক আজও কথা দিল সময় পেলে তাকে নিয়ে আসবে। মেয়ে বিদায় করে একরাশ মন খারাপ নিয়ে বড়রা যে যার রুমে চলে গেলেন। ড্রয়িং রুমে ফাঁকা হতেই বাকি দুই জুড়ির একজোড়া ছাদে গেল, আর একজোড়া বেলকনিতে সময় কাটালো। এরপরে দিনগুলো যেন চোখের পলকে পেরিয়ে গেল। রুবাবও দেশের বাইরে চলে গেল, নিজ নিয়মে দিন কাটতে লাগলো। যখন ফ্রি থাকে তখন ভিডিও কলে একদৃষ্টিতে ঐশ্বর্যের মুখের দিকে তাকিয়ে থাকে। নীরবে নিঃশব্দে দুজনের চোখের কোণ বেয়ে অশ্রু ঝরে যায়। শূন্য বুকটা খা খা করে, ইচ্ছে করে মন মালিনীকে শক্ত করে বুকের সঙ্গে মিশিয়ে রাখতে, কিন্তু সেটা তো সম্ভব না। তাকে কাছে পেতে হলে 6টা মাস পার করতে হবে। যদিও সে পৌঁছে ক্যালেন্ডারের পাতায় ক্রস আঁকতে শুরু করেছে। সবার সঙ্গে যোগাযোগ হয় তার। শতরূপা চৌধুরী ব্যস্ততা অনেক কমিয়ে দিয়েছে। উনি এখন সময় দেয় ঐশ্বর্যকে, দুজন ঘুরতে বের হয়। চট করে চৌধুরী বাড়ি থেকে ঘুরে আসে, শীতলরাও আসে, সারাদিন কাটিয়ে চলে যায়। শপিং করার হলে প্ল্যান করে চারজন একসাথে বের হয়। সারাদিন বাইরে খেয়ে ঘুরে শপিং করে তারপর বাড়ি ফিরে। তাকে মন খারাপের সুযোগটুকু কেউ দেয় না। এভাবে দিন কাটতে কাটতে রুবাবের যাওয়ার আরও একটা মাস পেরিয়ে গেল। এখনও 5টা মাস। সময়কে কেন যে ঠেলে পার করা যায় না? কেন যে মানুষ পাখি হতে পারে না? পাখি না হয় না হোক, অলৌকিক শক্তি থাকলেও তো হতো। চুপসারে গিয়ে প্রিয়সীকে বুকে জড়িয়ে নিত। এভাবে আরও কিছুদিন পর ঐশ্বর্য সবাইকে অবাক করে দিয়ে পুনরায় তার কাজে মুভ অন করলো। বর্তমানে শুদ্ধের সঙ্গে তার ল্যাবে কাজ করছে ঐশ্বর্য। মাস তিনেক পরের ঘটনা, সামনে নির্বাচন বিধায় একটু বেশি ব্যস্ত সময় কাটছে সায়নের। কখন ফেরে কখন যায় বলা মুশকিল। কদিন যাবৎ বাড়িতেও খাওয়া দাওয়া করে না, সারাদিন পড়ে থাকে পার্টি অফিসে, নতুবা শুদ্ধের ভাড়া নেওয়া সেই ফ্ল্যাটে। বর্তমানে ওখানে তার দলের ছেলেপুলেরা থাকে। নির্বাচনকে সামনে রেখে ছেলেপুলে নিয়ে প্ল্যান অনুযায়ী এগোচ্ছে সে। ভোট আদায় করতে যা করা লাগে করছে, কারণ এই শহরে মেয়র হবে, জনসাধারণের পাশে দাঁড়াবে, নিজের শহরকে নিজের মতো করে সাজাবে, এই শহরের নানান পেশার মানুষের ভোগান্তি কমাবে। তবে যেভাবে ভাবছে সেগুলো বাস্তবায়ন করতে আরও পথ হাঁটতে হবে। তার আগে তাকে বিপুল ভোটে জিততে হবে। জেতার জন্য মানুষের কাছে যেতে হবে, তাদের মন জয় করতে হয়। মন জয় করলে না ভোট পাবে সে। কিন্তু এগুলো এত সোজা নয়। যে সেভাবেই দাপটের সাথে এই অবধি এসেছে, তাতে প্রতি ধাপে ধাপে অনেক শত্রু বাড়িয়েছে। আর বাংলা প্রবাদে আছে, দৃশ্যমান শত্রুর থেকে গোপনে শত্রু বেশি ভয়ঙ্কর। কিন্তু চৌধুরীর পুত্ররা বুঝলে তো, তারা তো ভয় পায় না, বরং সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে, এতদিন যেভাবে দাপিয়ে দেখিয়ে বেরিয়েছে এখনও তাই। কিন্তু মনে রাখা উচিত, শত্রুকে কখনো দুর্বল ভাবতে নেই। শত্রু ক্ষমতাবান না হলেও শত্রু, আর শত্রুর কাজ বিধ্বংসী থাবা মারা। তারা মূলত থাকে সুযোগের অপেক্ষায়, আর সুযোগ পেলেই বিষ দাঁত বসিয়ে বিষটুকু ঢেলে দেয়। আর এর জলজান্ত উদাহরণ হিসেবে আবু সিদ্দিকের কথাই ধরা যাক। রাজনৈতিক ক্ষমতা হারিয়ে তার অবস্থা এমন, ঢোড়া সাপের মতো, না আছে বিষ দাঁত আর না বিষ, তবুও ফনা তুলতে ছাড়ছে না সে। পূর্বের মতো এখনও সায়নকে অপদস্থ করার ধান্দায় আছে। সায়নও জেনে বুঝে হাসি মুখে সহ্য করছে, কারণ ওই মানুষটার হাত ধরেই রাজনীতির মাঠে পা রেখেছিল, অনেক কিছু শিখিয়েছিল। কেন জানি কৃতজ্ঞতাবোধ থেকে বারবার ছাড় দিচ্ছে। কিন্তু কিন্তু তার ধৈর্য নির্ভর করে মুডের ওপর। এখন ছাড় দিচ্ছে, লিমিট ক্রস করলে তাকেও ক্রস সময় লাগবে না তার। রাজনীতির অবস্থা দেখে এই বছর সাধারণ মানুষজন নির্বাচন নিয়ে চিন্তিত। আর সময় এগোচ্ছে, একের পর এক ঝামেলা হতেই আছে। একদল পাতি নেতা ইচ্ছে করে অশান্তি সৃষ্টি করছে, নিজেরা ঝামেলা করে এর ওর গায়ে দোষ চাপানোর চেষ্টা চালাচ্ছে। আর লোকমুখে শোনা যাচ্ছে মেয়রের পদে দাঁড়াচ্ছে 3জন। তারা হলো শাহরিয়ার শায়ন, রবিউল কাউসার, কনক আলী। এই কনক সিদ্দিকের সাবেক সহকারী, বেশ কিছুদিন দেশের বাইরে থেকে ফিরেছে নির্বাচন করার আশায়। সায়নের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সে নিজ কাজে ব্যস্ত। তবে তার মাথা ব্যথার কারণ হতে যাচ্ছিল অর্কের বাবা
যদি উনি উপর মহল থেকে আসা লোভনীয় অফারে নির্বাচনে দাঁড়াতেন, শুধু সায়নকে থামানোর জন্য একদল ওনাকে অফার করে যাচ্ছিল, বিনিময়ে ওনাকে শুধু সায়নের বিপক্ষে নির্বাচনে দাঁড়াতে হবে, কারণ তাদের মতে বর্তমানে সায়নের দল ভারী। অর্কের বাবা নির্বাচনে দাঁড়ালে পারিবারিক চাপ কিংবা বোনের সংসার বাঁচাতে সায়নকে থামতেই হবে। সবাই জানে চৌধুরীর পুত্ররা বোনদের জন্য কলিজা কেটে দিতে প্রস্তুত, কিন্তু আশার কথা অর্কের বাবা কোনোভাবেই রাজি নয় রাজনীতিতে জড়াতে। উনি বরাবরই শান্তিপ্রিয় মানুষ, এসব ঝামেলা এড়াতে সুযোগ বুঝে ওনারাও দেশ ছেড়েছেন গতকাল মধ্যরাতে। নতুন আত্মীয়দের সঙ্গে ঠোকাঠুকির ইচ্ছে নেই ওনাদের। ওনাদের দেশ ছাড়ার ঘটনা জানার পর শারাফত চৌধুরী শায়নকে ফোন করে ডাকলেন, এক টেবিলে বসে খেলেন। উনার অভ্যাস, খাওয়ার আগে ছেলেদেরকে বকাবকি করেন না, যত বকাবকি করার খাওয়ার পর। আজও তিনি তাই করলেন। খাওয়ার পর সায়নকে নিজের পাশে বসিয়ে সুন্দর করে বোঝালেন রাজনীতির মধ্যে না জড়াতে, আলাদা অফিস করে দিবেন, নিজের হাতে কাজও শিখিয়ে দিবেন, তবুও যেন এসবে না জড়ায়। আগে একা ছিল, এখন স্বর্ণের কথা ভাবতে হবে। এখন দুজন, আগামীতে তিনজন হবে। একটা পরিবারকে সুস্থ পরিবেশ দিতে হলে এসবে জড়ানো যাবে না। পূর্বের কথা বাদ, এখন সরে আসুক। রাজনীতি করলে কারো ভবিষ্যৎ সুন্দর হয় না, বরং দিন শেষে যা হয় তা হলো অপমৃত্যু। এক গালে হাত রেখে সায়ন বাবার কথা মন দিয়ে শুনলো, ভাবলো, তারপর হাঁক ছেড়ে স্বর্ণকে কাছে ডাকলো। তারপর সবার সামনে জিজ্ঞাসা করলো, আমাকে নিয়ে বা আমার কাজ নিয়ে তোর সমস্যা আছে? ভেবে বল। হঠাৎ এ কথা, যা জানতে চাচ্ছি উত্তর দে। রাজনীতি করে জেনে বুঝেই তো সম্পর্কে জড়িয়েছিলাম, নতুন করে কোনো সমস্যা দেখছি না। তাছাড়া সবাই যদি সাধারণ পেশা বেছে নেয়, তাহলে রিক্সিগুলো কে নিবে? ভবিষ্যতের কথা যদি বলো তাতেও সমস্যা নেই, কারণ খুব বেশি হলে বিধবা হব, এছাড়া আর কিছু না। কাটার পথ হাঁটতে গেলে কাটার ভয় পাওয়ার কি সাজে? সাজে না, ক্যারি অন। স্বর্ণের অকপটে বলা কথাই সকলে কথা ভুলে গেলেও সায়ন ঠোঁটে হাসি নিয়ে নিস্তুপ হয়ে তাকিয়ে রইল তার স্বর্ণকমলের দিকে। অগাধ বিশ্বাস ছিল তার স্বর্ণ এমনই জবাব দিবে। তাছাড়া তাকে যদি জিজ্ঞাসাও করা হয়, চৌধুরী বাড়িতে কেউ তোমার মন পড়তে পারে, গর্ব করে দম্ভ নিয়ে সিনা টান করে বলবে তার ভাই শুদ্ধ আর সহধর্মিণী স্বর্ণ তার মন পড়তে পারে। এরা দুজন সঙ্গ থাকলে যে দুর্গম পথ অতিক্রম করতে পারবে। শারাফত চৌধুরী আর কিছু বলতে পারলেন না দেখে উঠে চলে গেলেন। সায়ন ও কনকের ফোন কল পেয়ে স্বর্ণকে ফ্লাইং কিস ছুড়ে বেরিয়ে গেল। পার্টি অফিসের কাছে যেতেই দেখলো আজম সহ বেশ কজন ছেলেপুলে স্ট্যাম্প হাতে দাঁড়িয়ে আছে। রবিউলকে নাকি মেরে ধরে খোঁড়া করবে। সায়নও বুঝলো রবি কিছু একটা করেছে যার কারণে আজম রেগে গেছে। সে পুরো ঘটনা শুনে বুঝলো রবি নাকি সায়নের নামে মিথ্যা কথা রটাচ্ছে। সায়ন স্বর্ণ নাকি আকাম কুকাম করতে গিয়ে ধরা পড়েছে, তাই বাড়ির লোকেরা তাড়াহুড়ো করে তাদের বিয়ে পড়িয়েছে। এমন আরো নোংরা কথা। সব শুনেও সায়ন আপাতত মাথা গরম করলো না, তবে ছেলেদের শান্ত হয়ে বসতে বলল। তারা বসলে সে বলল, আলোচনা থেকে সমালোচনা সৃষ্টি। আমাদের সংস্পর্শে তিন ধরনের মানুষের বসবাস। একদল যতক্ষণ না স্বার্থ ফুরাবে ততক্ষণ জানের বন্ধু, এরপর স্বার্থ ফুরালে পাখি ফুরুত। দ্বিতীয় দল যতক্ষণ তোর হাতে ক্ষমতা থাকবে ততক্ষণ তেল মেরে ফুলিয়ে রাখবে, এরপর ক্ষমতার দাপট শেষে তারাও উধাও। সর্বশেষ যে দলটার কথা বলবো এরা হচ্ছে সবচেয়ে বেশি নিমকহারাম। এরা প্রথমে ছায়াসঙ্গী হয়ে কাছে ঘেঁষবে, মিশবে, বিশ্বাস অর্জন করবে, একসাথে থাকবে, খাবে, ঘুরবে, আবার সুযোগ বুঝেও অন্য কোথাও গিয়ে ঠিকই সমালোচনার ঝড় তুলবে। বোঝার উপায়ই রাখবে না এই সেই ব্যক্তি যে শুভাকাঙ্ক্ষী সেজে এতদিন তোরই ঘাড়ে বসে তোর গাছের কাঁঠাল ভেঙে খেয়ে আবার তোরই গায়ে বমি করছে। এইটুকু বলে সায়ন থামলো, প্যান্টের পকেট থেকে চুইংগাম বের করে চিবাতে চিবাতে এদিক ওদিক তাকালো। আজব মন দিয়ে কথা শুনলো, তারপর বলল, কিন্তু যা করি নাই তাই নিয়ে কেন কথা হইব ভাই? আমরা রবির। আজমকে থামিয়ে দিয়ে এলো সায়ন, ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে বলল, সমালোচকের কাজ সমালোচনা করা। তুই যতই ভালো কাজ করিস তারা তো সমালোচনা করবেই। তারা মূলত আসেই খুঁত ধরতে। যখন খুঁত পাবে না তখন অতীতে থাবা বসাবে, দুর্বলতা খুঁজবে, দুর্বলতার ধার ধরে তোকে টেনে নিয়ে নামানোর চেষ্টা করবে। কিন্তু কিন্তু এদের পাত্তা দেওয়া যাবে না। পাত্তা দিলেই এতদিনের টার্গেট লক্ষ্যচ্যুত। তাহলে কি করব ভাই? কি করবি? হুম। কথা বলতে বলতে সায়ন এবার আজমের সামনে দাঁড়ালো, বলল, ঠিক এভাবে আমার মতো প্রতিপক্ষের মুখোমুখি দাঁড়াবি, চোখে চোখ রেখে ঈগল দৃষ্টিতে তাকাবি, তারপর বাম হাত তার চোখের সামনে তুলে মধ্যমা আঙুল দেখিয়ে বলবি, মাঠ প্রস্তুত, এসো খেলবো। খাট আর মাঠ, সিদ্ধান্ত তোমার, বাট খেলা হবে। সায়নের কথা শুনে এতক্ষণ যারা রাগে ফুঁসছিল তারাও হেসে ফেলল। সিরিয়াস মুহূর্তে হাসিয়ে ছাড়ে এই লোক। সত্যি বলতে ঠিক এই কারণে তারা শাহরিয়ার ভাইকে এত পছন্দ করে, ভালোবাসে। এদিকে অর্কের বাবা মা চলে যাওয়ায় বাড়িটা ফাঁকা।
এত বড় বাড়িতে প্রাণ বলতে শখ আর অর্ক। পরীক্ষার পর বেশ কিছুদিনের ছুটি পেয়েছে শখ, তাই আজ যাবে চৌধুরী নিবাসে। গতরাতে অর্ক বাড়ি যাওয়ার কথা বলার পর থেকে ভীষণ খুশি সে। যতই বাপের বাড়ি কাছে হোক, এক শহরে হোক, কেন জানি বাড়ি যাওয়ার কথা উঠলেই মন ভালো হয়ে যায়। ইচ্ছে করা বলা মাত্রই ছুটে গিয়ে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়তে, মাকে জড়িয়ে ধরে মায়ের শরীরে স্নেহময়ী মমতাময়ী প্রিয় গন্ধটা নিঃশ্বাসের সঙ্গে টেনে নিতে। কিন্তু সেটা তো আর সম্ভব না। তবুও আফসোস নেই, কারণ ভাগ্য করে শ্বশুরবাড়ি পেয়েছে। কিছু বলার আগে সব কিছু পেয়ে যায়, সেটা হোক খাবার দাবার, পোশাক আশাক কিংবা প্রসাধনী। তাকে মন খারাপ করে থাকতে দেখলে শ্বশুর শাশুড়িও লেগে পড়ে মন ভালো করতে। কাছে টেনে পাশে বসিয়ে হাসির গল্প শোনান, কি খাবে কি পছন্দ সেসবও খেয়াল রাখেন। এর কারণ হচ্ছে বাড়িতে বয়সের দিক থেকে সবার ছোট শখ, তাও বাড়ির একমাত্র পুত্রবধূ। খুব পছন্দ করে তাকে বউ করে এনেছে তার শ্বশুর শাশুড়ি। এজন্য বোধহয় ভালোবাসা কমতি রাখেন না। তবে ওনারা ভালোবাসলেও এ বাড়িতে আসা যার হাত ধরে এসেছে, সে এখনো মানুষটা অনেক পিছিয়ে আছে। তার উপর আজকাল ব্যস্ত সময় পার করছে। সকালে নাস্তা করে বের হয়, সারাদিন পর রাতে এসে কোনো মতে খেয়ে একটু রেস্ট করে চলে যায়। সময় দিতে না পারায় সরিও বলে। তার খারাপ লাগলেও হাসি মুখে মেনে নেয়, কারণ শুদ্ধকে দেখে জানে একজন সায়েন্টিস্ট কেমন হয়, তাদের সময় কিভাবে কাটে। সে অবশ্য কথা দিয়েছে একটু ফ্রি হলে তাকে নিয়ে দেশের বাইরে ঘুরতে যাবে। ছুটির কদিন বাড়ি থেকে ঘুরে এলে তার ভালো লাগবে। তাই পতি মহাশয়ের কথায় আজকে যাচ্ছে বাবার বাড়ি। অবশ্য অর্ক নিজেই ড্রপ করে দিবে জানিয়েছে। বেশ কদিন পর বাড়িতে যাচ্ছে, তাই ডাবল নাড়ু বানিয়ে নিয়ে যাবে। সাম্য সৃজন শীতল খুব নাড়ু পছন্দ করে। বাড়িতে পা রাখতে না রাখতে আগে জিজ্ঞাসা করবে, আপু নাড়ু আনোনি? তারপর শুরু হবে হাতাহাতি কাড়াকাড়ি, একচোট মারামারি হলেও হতে পারে। ভাই বোনদের কথা মনে করে হাসলো, তারপর কাজ গুছিয়ে গেল রেডি হতে। চুলে চিরুনি চালাতে চালাতে দৃষ্টি পড়ল আয়নার প্রতিবিম্বের দিকে। তার ঠোঁটের কাছটা একটু সামান্য ফুলে আসে। ঠোঁট থেকে দৃষ্টি সরিয়ে তাকালো ওয়াশরুমের বন্ধ দরজার দিকে। পানির শব্দ আসছে, অর্ক শাওয়ার নিচ্ছে। শাওয়ারের কথা মনে হতেই সে লজ্জায় লাল হয়ে গেল, মিটিমিটি হাসলো। কেন জানি মন থেকে সরাতে পারে না সেদিনের সেই ঘটনা। আসলে ঘটনাটা ওদের বিয়ের 2 সপ্তাহ পরের ঘটনা। সেদিন সকালে ওরা শাশুড়ি ও বৌমা মিলে নাস্তা তৈরি করছিল। সে শাশুড়ির পাশে দাঁড়িয়ে ডিমের খোসা ছাড়াচ্ছিল। তখন তার শাশুড়ি ফল কাটতে কাটতে বললেন, বিয়ের আজ 2 সপ্তাহ, এতগুলো দিনে একদিনও চুল ভেজা দেখলাম না। কোনো সমস্যা? সমস্যা হলে বলো। আমি বলেছি না আমাকে আগে ফ্রেন্ড ভাববে, তারপর শাশুড়ি। উনি আসলে কি বোঝাতে চেয়েছেন বুঝতে কষ্ট হয়নি তার। কি বলবে কি বলা উচিত বুঝতে না পেরে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল। এরপর কাজের বাহানায় কোনো মতে পালিয়ে বেঁচেছিল। সেদিনের পর আকার ইঙ্গিতে আরও কিছু বলতেন, ছেলের সঙ্গে প্রেম করতে পরামর্শ দিতেন। সেসব বলতে গিয়ে নিজে হো হো করে হেসেছেন। কোনো মতে হাসি থামিয়ে পুনরায় বুঝিয়েছেন সহজ হতে। এদিকে ওনার ছেলে ভদ্র মহাশয় বইয়ের প্রতি সব রকম খেয়াল রাখলেও আগ বাড়িয়ে কাছে আসে না। তাহলে মেয়ে হয়ে সে কিভাবে এগোবে? কিন্তু শাশুড়ির এমন কথা শুনে লজ্জায় কুঁকড়ে গেলেও কিছু বলতে পারে না। তাই একদিন বুদ্ধি করে সকালে গোসল সেরে বের হতেই অর্কের মুখোমুখি পড়ে। সে ভেবেছিল অর্ক এখনো উঠবে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে ততক্ষণে অর্ক উঠে ভ্রু কুঁচকে তাকিয়েছিল। ধরা পড়ে থতমত খেয়ে কিছু বলার শব্দ খুঁজে পাচ্ছিল না। তাকে লজ্জায় লাল হতে দেখে অর্ক কিছু একটা আন্দাজ করেছিল। নিজেও মিটিমিটি হাসতে হাসতে বলেছিল, মম কিছু বলেছে তাই না? না না না, তেমন কিছু না। বুঝেছি, তবে তুমি পারমিশন দিলে তোমাকে সাহায্য করতে পারি। কি সাহায্য? তুমি চাইলে রোজ সকালে তোমার ফরজ গোসলের কারণ হতে পারি। অর্কের মুখে একথা শুনে তার ইচ্ছে করছিল মাটির নিচে ঢুকে যেতে। তারপর থেকে অর্ক সুযোগ পেলেই একটু আধটু দুষ্টুমি করত, কখনো কখনো লজ্জা দিয়ে খুব হাসতো। তারপর কিভাবে কিভাবে যেন সম্পর্কটা সহজ হয়ে এলো। একটু একটু করে মানুষটাকে বেশ ভালো লাগতে শুরু করলো। তার যত্ন, আগলে রাখা, ছোটোখাটো ব্যাপারে খেয়াল রাখা, সব মিলে দুর্বল হতেই হলো। এভাবে আরও কিছুদিন পর এক রাতে হঠাৎ গভীরভাবে ছুঁয়ে দেওয়ার আবদার করলো। লজ্জায় মরিমরি হলেও সে বাধা দেয়নি। অতপর ভালো লাগায় দিনগুলো কাটছে। আরে শীতল রানী যে এত রোদের মধ্যে এখানে কেন? বাড়ি যাবে না? হঠাৎ কারো মুখে নিজের নাম শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো শীতল। পরনে কলেজ ড্রেস, কাঁধে কলেজ ব্যাগ, হাতে আধখাওয়া কোন আইসক্রিম। সে আপাতত দাঁড়িয়ে আছে ফটোস্টেটের দোকানের সামনে। কিছু নোট ফটোকপি করতে হবে। পাশে দাঁড়ানো এই মানুষটাকে চেনে সে। অনেক আগে এই লোকটাকে সায়ন ভাইয়ের সঙ্গে দেখেছে। তবে নাম, হ্যাঁ নামটা বোধহয় কনক নতুবা রনক। এই দুই নকের ভেতর যে কোনো একটা নক হবে তা শিওর।
সে যে নাম গুলিয়ে ফেলেছে বুঝতে দিল না কনককে। কেউ কিছু জিজ্ঞাসা করলে জবাব দেওয়াটা ভদ্রতায়, তাই সুন্দর করে জবাব দিল, এই তো এই নোটগুলো ফটোকপি করে চলে যাবো ভাইয়া। ও আচ্ছা শীতল, তোমার ফ্রেন্ড কিয়ারা না কি যেন নাম? ও কই, ওকে দেখি না কেন? ওর খোঁজ জানো? কিয়ারার কথা উঠায় ধপ করে শীতলের হাসিটুকু মুছে গেল, ছোট্ট করে উত্তর দিল, না, আমি জানি, তবে জানতে চাইলে সাইডে এসো, সব কথা সব জায়গায় বলা যায় না। এ কথা শুনে শীতল বিস্ময় নিয়ে তাকালো, তারপর কনকের পিছু পিছু এক সাইডে দাঁড়ালে কনক শুরু থেকে পুরো ঘটনাটুকু শীতলকে জানালো। সব শুনে শীতলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পর মুহূর্তে ওর মনে হলো এই লোকটা মিথ্যা বলতে পারে, হতেও পারে অন্য কোনো চাল। তাই সব শুনে সে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। তাকে চুপ দেখে কনক পুনরায় জানালো, কিয়ারার কথা নাকি শুদ্ধ সায়ন আগে থেকে জানতো, ইচ্ছে করে তাকে জানায়নি। সে মিথ্যা বলছে না, বিশ্বাস না হলে বাড়িতে গিয়ে যেন সায়নকে জিজ্ঞাসা করে। এ কথা শুনে শীতল যেন বাকহারা হয়ে গেল। যদি এটা সত্যিও হয়, তবে ইয়াসির নামক লোকটাকে যতটুকু ঘৃণা করত তার থেকে 10 গুণ বেশি ঘৃণা করবে। কারো মৃত্যু কামনা নাকি করতে নেই, কিন্তু এই লোকটার জন্য আল্লাহর 30টা দিনই সে মৃত্যু কামনা করবে। এর আগে তাকে সায়নের মুখোমুখি হতে হবে। মনে মনে এসব ভেবে শীতল আর দাঁড়ালো না। হাতের আইসক্রিম ছুঁড়ে কাঁদতে কাঁদতে বাড়ির পথে রওনা হলো। কোনো মতে রিকশায় উঠে ঝরঝর করে কেঁদে ফেলল। তার অশ্রুভর্তি চোখের তারায় ভেসে উঠল প্রিয় বান্ধবীর হাসি মাখা মুখ, ভেসে উঠল কত শত জমানো স্মৃতি। তার জন্য কিয়ারের এই হাল মানবে কিভাবে, সে কিভাবে সইবে এই কঠিন সত্য?